নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের এই যে সময়টার মধ্যে চলছি আমরা আমরা এই বসন্তকাল, অর্থাৎ যে সময়টা বসন্তকালের মধ্যে দিয়ে আমরা চলছি, এবং এই বসন্তকালে বিভিন্ন ধরনের যে রোমান্টিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা জীবনে অনেক ক্ষেত্রে দেখি। এবং আমাদের বিগত দিনেও বা আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যে বহু বহু পুরনো যুগেও কিন্তু এই নির্দিষ্ট সময়টাকে কিন্তু আমরা বিভিন্নভাবে রোমান্টিকতার জায়গাগুলোকেই বেশি করে আমরা গ্রহণ করেছি। সেরকমই একটা বিষয় যেটা যুগ যুগ ধরে চলে আসছে, এবং সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে, সেই প্রাচীন রোমের সেই 14ই ফেব্রুয়ারি ছিল রোমানদের। অ্যাকচুয়ালি এটা বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন মানুষের বিভিন্ন মত। আমি বিশেষ করে যেটা বলতে চাইছি যে এই 14 ফেব্রুয়ারি আমরা ভ্যালেন্টাইন্স ডেটা মানি, কেন মানি, ভ্যালেন্টাইন্স ডের কী গুরুত্ব রয়েছে, এই ভ্যালেন্টাইন্স ডের যে কী মহত্ব রয়েছে, এবং এটা যে আমরা একজন আরেকজনের উপর বা আরেকজনকে যে ভালোবাসার যে ছোঁয়া বা আমরা যেটা অনুভব করি, বা আমরা যেটা দুজনের বা প্রেমিক প্রেমিকা বলুন বা বিভিন্ন ক্ষেত্রে যে বিশেষ করে এখানে বলা হয় যে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া। তাহলে এই যে জায়গাটা রয়েছে 14ই ফেব্রুয়ারি, তার কি গুরুত্ব রয়েছে, প্রাচীন যুগ থেকে কিভাবে এটা হয়ে আসছে, সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব অবশ্যই। এবং এই বিস্তারিত আলোচনার মধ্যে প্রথমেই বলি যে প্রাচীন রোমের এই 14ই ফেব্রুয়ারিটাকে অ্যাকচুয়ালি রোমান দেবদেবীর, যিনি রোমান দেবদেবী ছিলেন তার রানী ছিলেন, অর্থাৎ সেই রোমান দেবদেবীর যিনি রানী ছিলেন সেটা হচ্ছে জুনোর নাম ছিল জুনো। এবং তার সম্মানের জন্য এই নির্দিষ্ট দিনটাকে কি করা হতো, সেই রোমে ছুটি ঘোষণা করা হয়েছিল। এবং স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত জায়গায় এই নির্দিষ্ট দিনটা ছুটি থাকবে। একমাত্র কারণ ছিল কি না, ওখানকার যে অর্থাৎ রোমানদের যে দেবদেবী, তাদের যিনি রানী ছিলেন তার সম্মানের জন্য। কিন্তু এটা পরবর্তী টাইমে দেখা গেছে যে ওই নির্দিষ্ট দিনে কিন্তু ওই 14ই ফেব্রুয়ারি যখন এটা ছুটি ঘোষণা করা হচ্ছে এবং এটা উৎসবের সঙ্গে পালন করা হচ্ছে, তখন কিন্তু সেই নির্দিষ্ট দিনটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই দিনটাকে এনজয় করছে। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যে সেই সময় তার উচ্ছৃঙ্খল জীবনযাপন চলছে। এই উচ্ছৃঙ্খল জীবনযাপন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার নিষেধাজ্ঞা তৈরি হয়। এবং এই যে নিষেধাজ্ঞা তৈরি হলো এবং বিভিন্ন ক্ষেত্রে, কারণ এটা আমি আলোচনা করছি, কিন্তু আর তার সঙ্গে সঙ্গে আর যে বিষয়গুলো রয়েছে এর এখানে বলছে রোমের সম্রাট ক্লোডিয়াস 200 খ্রিস্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করে দেয়। অর্থাৎ এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে 14ই ফেব্রুয়ারিটা ভ্যালেন্টাইন্স ডে, এবং এই যে উচ্ছৃঙ্খল জীবনযাপন, কোথাও মদ্যপান, বিভিন্নভাবে তাদের কিন্তু চলাফেরা, লাইফস্টাইলগুলো চলতে থাকলো। এবং সেই মতো অবস্থায় রোমের যিনি সম্রাট ছিলেন ক্লোডিয়াস, তিনি 2000 খ্রিস্টাব্দে তখন বিবাহ প্রথাটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এবং বিবাহ প্রথাটা নিষিদ্ধ করে দিয়ে বলা হয় যে যারা ইয়াং জেনারেশন, যুবক রয়েছে, তারা বিবাহ করতে পারবে না, তারা যুদ্ধের জন্যই শুধুমাত্র তারা এদের এই যৌবন বয়সটাকে অতিবাহিত করবে, এবং তারা এই সময়টা কোনো নারীর প্রতি আসক্ত হবে না, এবং কোনো তাদের ভালোবাসা তাদের জীবনে থাকবে না। এই কঠোরতম একটা সিদ্ধান্ত কিন্তু ওই রোম সম্রাট নিয়ে নেয়, এবং সেই অনুযায়ী চলতে থাকে। এবং যুদ্ধের জন্য শুধুই বলছে এই যুবকরা শুধু যুদ্ধের জন্য, তার মতে যুবকরা যদি বিয়ে করে থাকে তাহলে তাদের মধ্যে তাদের মানসিকভাবে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, শারীরিক সমস্যা তৈরি হবে, এবং সেক্ষেত্রে পরিপূর্ণভাবে শত্রুর সঙ্গে মোকাবেলা তারা করতে পারবে না। তার কিন্তু যে কারণটা তিনি দেখিয়েছিলেন, এবং এই কারণে
তিনি এই যুদ্ধটাকে একদম যুদ্ধের জন্যই যুবকদেরকে রাখা হবে, বিবাহ তাদের করা যাবে না। এবং সম্রাট ক্লডিয়াস এর মতে ঘোষণার এই ঠিক পরই বলছে একজনকে দেখা যায় যার নাম ভ্যালেন্টাইন্স, এবং অসীম সাহসী তিনি ছিলেন। কারণ সেই অসীম সাহসী তিনি ছিলেন এবং তিনি কিন্তু গোপনে গোপনে এই যুবকদের মধ্যে এটা যে মানে এর বিপক্ষে তিনি তাদেরকে বোঝাতে চেষ্টা করলেন, এবং বোঝাতে চেষ্টা করে তখন কিন্তু কি করলেন না, এক সময় তিনি জেনে গেলেন, অর্থাৎ এক সময় ওই সম্রাট জেনে গেলেন। তখন তার উপর পড়ল কি না, রাজদ্রোহীর শাস্তি। এই রাজদ্রোহীর শাস্তি তার ওপর যখন আসলো, তার মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবং যে মৃত্যুদণ্ড যে দিনকে দেওয়া হয়েছিল সেই নির্দিষ্ট দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। সেই জন্য, এবং যাকে রাজদ্রোহী শাস্তি দেওয়া হয়েছিল তার নাম ছিল ভ্যালেন্টাইন্স। সেই জন্য তার নির্দিষ্ট, অর্থাৎ তাকে সারা জীবনের জন্য বা আগামী দিনগুলোও যাতে তাকে মনে রাখে মানুষ, সেই জন্য ওই দিনটাকে ভ্যালেন্টাইন্স হিসাবে আমরা কিন্তু পালন করে থাকি, এবং এটা এখনও সেইভাবে পালন করে চলছে। তাহলে এটা একটা কারণ অনেক কটা কারণ আছে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিভিন্নভাবে, কারণ এটা সর্বজন স্বীকৃত বিভিন্ন ধরনের তাদের ব্যাখ্যা দিয়েছে। আর একটা ব্যাখ্যাতে কি বলছে যে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন্স নামে একজন চিকিৎসক ছিলেন, একটা ডাক্তারবাবু ছিলেন। তিনি মানুষকে খুব খুব বলবো যে সহজ সরলভাবে তাদেরকে তার চিকিৎসা পদ্ধতি ছিল সহজ সরল, এবং তাকে খুব দুস্থ মানুষদেরকেও যেমন কি তিনি দেখতেন, তার সঙ্গে সঙ্গে অবস্থাশালী যে কোনো ধরনের যে কোনো স্তরের মানুষকে কিন্তু সেইভাবে তিনি সেবা এবং করতেন এবং তাদেরকে সুস্থ করে তুলতেন। এবং তার শোনা যায় যে আমরা যে ওষুধ মেডিসিন আমরা খাই, তিতো বলে সেই মেডিসিনের সঙ্গে মধু বা কোনো রকমের কোনো দুধ বা কোনো কোনো ক্ষেত্রে যিনি ওয়াইন খেতে পছন্দ করেন তার সঙ্গে সেই ওয়াইনের সঙ্গে মিশিয়ে তাদেরকে খাওয়ানো হতো এবং তাদেরকে সুস্থ করে তুলত। কিন্তু সেই সময় খ্রিস্ট ধর্ম গ্রহণ করা জন্য তার ওপর একটা নিষেধাজ্ঞা জারি ছিল, এবং এই নিষেধাজ্ঞা জারি করেছিল কে না, ওই রোম সম্রাট তিনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কারণ তখন খ্রিস্ট ধর্মের অত প্রচলন ছিল না, এবং যেখানে যেটা প্রচলন হবে সেটাকে নিষেধাজ্ঞায় অলরেডি করে দিয়েছিল রোম সম্রাট। কিন্তু এই ডাক্তারবাবু তিনি কি করতেন, গোপনে গোপনে এই খ্রিস্ট ধর্ম প্রচার করতেন, এবং তিনি নিজেও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। এই খ্রিস্টান ধর্ম তিনি যখন গ্রহণ করলেন এবং মনে মনে তিনিও মানুষকে বোঝাতে লাগলেন যে এই ধর্মটা অনেকটা উন্নত মানের, এবং কেন উন্নত মানের সেই বিষয়গুলো তিনি বোঝাতে চাইলেন। কিন্তু ধীরে ধীরে সেইটা কিন্তু আস্তে 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 সম্রাটের কান পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এই মতো অবস্থায় তার আগ মুহূর্তে এক কারারক্ষী ছিলেন, অর্থাৎ জেলখানার যে মেন দায়িত্বে থাকেন তাদের মধ্যে একজন, তার কন্যা সে অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না, এবং সেই কন্যাকে সুস্থ করার জন্য ওই ভ্যালেন্টাইন্সের কাছে নিয়ে যাওয়া হয়, সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারটাকে ট্রিটমেন্ট করে সঠিকভাবে ট্রিটমেন্ট শুরু করে, এবং একটা সময় সে সুস্থ হয়ে যাবে সেই আশ্বাস দিয়ে সে তার বাবার কাছে রিটার্ন করে, অর্থাৎ কারারক্ষীর কাছে সে কিন্তু আবার ফেরত দেয়, বলে যে এ কিন্তু সুস্থ হয়ে যাবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং তার উদ্দেশ্যে তার কাছে একটা চিটকুট লিখে দেয়, এবং সে বলা হয়েছিল যে যেদিনকে এইটা ও দেখবে সেদিনকে তার অর্থাৎ এই চিটকুটটা তাকে এই সময়ই দেবেন, সে তখন দেখতে পারবে, চোখে দেখতে পারবে না, সে অন্ধ ছিল। এবং এই মতো অবস্থা আর এর সঙ্গে সঙ্গে কী হলো না, এইরকম চলছে। তার মধ্যে ওই
রোমের সম্রাট কী করলো না, তাকে অ্যারেস্ট করলো, তাকে ধরে নিয়ে গেল ভ্যালেন্টাইন্সকে। কারণ তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করতে লাগছিলেন এবং তিনি নিজেও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, যেটা তার বিপক্ষে চলে গেছিল। এবং তাকে নিয়ে যাওয়ার পর তার সাজা হয়েছিল ফাঁসি। এবং এই যে ফাঁসি যেদিনকে দেওয়া হয়েছিল সেই নির্দিষ্ট দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, যেটা এই ভ্যালেন্টাইন্স ডে হিসাবে আমরা পালন করে থাকি। কারণ তার নাম ছিল ভ্যালেন্টাইন্স এবং তার ওই 14ই ফেব্রুয়ারি তাকে কিন্তু ফাঁসির আদেশ হয়েছিল এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং যখন ফাঁসি দেওয়া হয়েছিল তখন কারারক্ষী তার কন্যাকে সেই চিটকুটটা দিয়েছিল যেটা ভ্যালেন্টাইন্স তাকে দিয়ে গেছিল তার কন্যার জন্য। এবং সেই কন্যা যখন চোখ, অর্থাৎ সেই কাগজটা চিটকুটটা খুললো তখন তার চোখ মেলল, সে চোখে দেখতে পাচ্ছিল এবং সে ওই চিটকুটের মধ্যে বসন্তের ছোঁয়া সে অনুভব করেছিল। সেই জন্য এই নির্দিষ্ট দিন অর্থাৎ বলছে খ্রিস্টের এই সময়কালটা যেটা হয়েছিল সেটা হচ্ছে 2000, যে অর্থাৎ এই ভ্যালেন্টাইন্সের যে মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশটা হয়েছিল বলে যে 269 কিংবা 70 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারিতে এই নির্দিষ্ট কাজটা হয়েছিল। এবং সেই জন্য ওই নির্দিষ্ট দিনটাকে স্মরণ করে রাখার জন্য সবাই, অর্থাৎ বিশেষ করে খ্রিস্ট ধর্ম যারা গ্রহণ করেছে তাদের কাছে খুবই এটা একটা গুরুত্বপূর্ণ দিন। এবং তার সঙ্গে সঙ্গে এটা আমরা আপামর ভারতবাসীর মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন ধর্মের মানুষ রয়েছি এবং সেই ধর্ম অনুযায়ী আমরা প্রত্যেকেই কিন্তু এই 14ই ফেব্রুয়ারিটাকে পালন করে চলি। এবং এর সঙ্গে সঙ্গে আবার বলবো, এটার সঙ্গেও কিন্তু আরও অন্য মত রয়েছে। কারণ বলছে যে এই নির্দিষ্ট সময় দেখবেন যে এই বসন্তকাল, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন পাখিরা তাদের বিভিন্ন স্থানে পৌঁছায় এবং পাখিদের একটা মিলন হয়। অর্থাৎ দেখবেন যে এই সময় যদি আপনি কোনো রকমের কোনো ঝিলের পাশে বা কোনো বড় কোনো সমুদ্রের কোনো জলাশয় আছে এরকম জায়গায় যান, যেখানে সারা বছর পাখিরা হয়তো থাকে না, কিন্তু এই সময় তাদের পাখিদের আনাগোনা সেই নির্দিষ্ট জায়গাটাই হয়। তাহলে বলা হচ্ছে যে এখানেও তার কারণ রয়েছে, কারণ এই সময় পাখিদেরও কিন্তু মিলনের একটা সময়। তাই এই নির্দিষ্ট সময়টা বা এই নির্দিষ্ট দিনটা সেই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসাবেই কিন্তু আমরা বিবেচনা করেছি এবং সেই অনুযায়ী আমরা পালন করি। অর্থাৎ এখানে যে কারণগুলো দেখালাম প্রত্যেকটা কারণের সঙ্গে যুক্ত রয়েছে যে একটা রোমান্টিকতার জায়গা এবং ভালোবাসার জায়গা। এবং তার সঙ্গে সঙ্গে একটা মানুষ, সেই মানুষটা মানুষ হয়ে কিন্তু বহু মানুষের যেমন উপকারও করেছেন তিনি, এবং তার সঙ্গে সঙ্গে তার যে নির্দিষ্ট ধর্ম ছিল সেই ধর্মটাকে তিনি প্রচারের মাধ্যমে আজকে খুব বড় জায়গায় নিয়ে এসছেন, সেটার জন্য তার কিন্তু যথেষ্ট ক্রেডিট রয়েছে। এবং তার সেই জায়গাটাকে স্মরণ করে রাখার জন্য কিন্তু আজকের দিনে এই 14ই ফেব্রুয়ারিটা প্রত্যেক মানুষ এবং বিশেষ করে খ্রিস্ট ধর্ম যারা গ্রহণ করেছে বা খ্রিস্ট ধর্মের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু খুব গুরুত্বর সঙ্গে এই নির্দিষ্ট দিনটা পালন করে চলেছে। এবং দেখুন এখানে অনেক জায়গায় কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডেটা নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে বর্তমান, যেমন আমি বলবো। এবং তারপরেও কিন্তু মাঝে বলা হচ্ছে 496 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন্স ডের যে উদ্ভবটা দেখা গেছিল বিশ্বব্যাপী, এবং সেখানে তেমনভাবে যে প্রসার অতটা সেইভাবে লাভ পায়নি। পরবর্তীতে পাশ্চাত্যের দেশে কিন্তু সেখানে জন্মদিবস যেমন পালন করা হয়, যেমন বার্থডে পালন করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে ধর্ম উৎসবের ক্ষেত্রেও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। কিন্তু তার মূলে একটা জায়গায় দেখা গেছে যে ভোগ, অর্থাৎ ওই নির্দিষ্ট দিনটা ভোগের মাধ্যমে নিজেকে উৎসর্গ করা। দেখবেন আপনি আপনার জন্মদিন পালন বলুন বা অন্যান্য বিভিন্ন যে উৎসব অনুষ্ঠানগুলো করেন সেখানে একটা
এই জায়গাটা চলে। এবং সেক্ষেত্রে অনেক সেই পাশ্চাত্য দেশগুলোতে সেখানে মানে মদ অর্থাৎ মদ পান করা একটা বিশেষ রীতি ছিল। এবং এই মদ পান করা এবং বিভিন্নভাবে বিশৃঙ্খল তৈরি করা, এটা কিন্তু সমাজের ক্ষেত্রে অনেকটা নেগেটিভ চিন্তাভাবনা করা হয়েছিল। এবং সেই কারণেই যে বলা হচ্ছে 1776 সালে, ইংরাজি 1776 সালে লাস্টে গিয়ে কী করলো না, ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন্স ডেটাকে নিষেধাজ্ঞা জারি করে দিল। ইংল্যান্ড কিন্তু প্রশাসনিকভাবে এই দিবসটাকে আবার তারাও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছিল। কারণ এই দিবস উদযাপন নিষিদ্ধ এই কারণে করা হয়েছিল, কারণ এই সময়ে আমি আবার বলছি যে একটা বিশৃঙ্খল তৈরি হয়। কারণ এই দিবসটি জনগণ এবং সরকারিভাবে সকলেই, যেমন কোথায় না জার্মানিতে, হাঙ্গেরিতে, অস্ট্রেলিয়াতে কিন্তু সরকারিভাবে এটা প্রত্যাখ্যান করা হয়েছিল। কারণ এই উচ্ছৃঙ্খল জীবনযাপন সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হয়নি। কিন্তু এটাও বর্তমানে সময়ে এই ভ্যালেন্টাইন্স ডের কদর কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এটা ভারতবর্ষ বলুন বা অন্যান্য ক্ষেত্রে পাশ্চাত্যের যে দেশগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট দিনটা, এবং বিশেষ করে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রেও কিন্তু এই নির্দিষ্ট দিনটা ভীষণ ভীষণ গুরুত্বর সঙ্গে মানা হয়। এবং এই নির্দিষ্ট দিনটাকে কি করা হয়, তারা প্রচুর অর্থ ব্যয় করে, প্রচুর অর্থ মানে প্রচুর ডলার ব্যয় করে এই অনুষ্ঠানটা তৈরি করেন। এবং বলছে ভালোবাসার দিবস হিসাবে এটা এই নির্দিষ্ট দিনটা মানুষের কাছে কার্ড, চকলেট, ফুল পৌঁছে দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে আনুমানিক 3 কোটি শুভেচ্ছা কার্ড এটা কিন্তু এই যুক্তরাষ্ট্র বা বলুন বা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মানুষদের কিন্তু নিজেদের মধ্যে তারা আদান প্রদান করেন। তা এই হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের গুরুত্ব। এবং মেনলি এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা মানুষ, তিনি ভ্যালেন্টাইন্স তার নাম ছিল, তিনি মানুষের সেবা করেছেন, তিনি মানুষকে সদ উপদেশ দিয়েছেন, কিন্তু সেই মানুষটা তার সম্পূর্ণতা পায়নি। তার নির্দিষ্ট লক্ষ্য হয়তো একটা সাইড পেয়েছে, কিন্তু তার জীবনের আরেকটা লক্ষ্য সে নিজেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত করেছে। এবং সেই মানুষটার উদ্দেশ্যে আমরা এই নির্দিষ্ট দিনটাকে উৎসর্গ করে থাকি এবং এই মানুষটার প্রতি শ্রদ্ধা জানাই। এই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের বিশেষ গুরুত্ব। কিন্তু আবার বলছি, দেখুন এখানে প্রেমিক প্রেমিকা বলুন বা ভালোবাসার মানুষ বলুন, সব ক্ষেত্রে সবই ঠিক আছে, কিন্তু জীবনে যখন আপনার ক্ষেত্রে যে নির্দিষ্ট লক্ষ্য বা আপনার জীবনের যে সফলতা, একটা জীবনের প্রেম কখন সফলতার জায়গা আসে, কখন সাকসেসের জায়গা আসে, যখন তাদের বিবাহের সম্পন্ন হয়। প্রেমের থেকে বিবাহ হয়, অর্থাৎ লাভ ম্যারেজ যেটাকে ইন্ডিকেশন আপনারা বোঝেন, তাহলে সেটা যখন পরিপূর্ণতা অর্থাৎ সেই জায়গায় যায়, তখন একটা প্রেম তার সফলতার জায়গা পায়। কিন্তু সেইটা কি সব মানুষের মধ্যে পায় না। কোথাও না কোথাও তার বাধা বিপত্তির জায়গা তৈরি হয়, কোথাও না কোথাও সমস্যা তৈরি হয়। কারণ অনেক জাতক জাতিকার এই যে প্রেম জায়গাটা, সেটা হয় পঞ্চম ভাব থেকে। জ্যোতিষশাস্ত্রের যে কানেকশান, অর্থাৎ যে 5th ভাব, সেই পঞ্চম ভাব, সেই ভাব থেকে দেয় সেই মানুষের জীবনে কি প্রেম ভালোবাসা কতটা আছে। এবং ওই প্রেম ভালোবাসা পঞ্চমের সঙ্গে যখন সপ্তম কানেকশান হয়, কারণ সপ্তমটা হচ্ছে আপনার লাইফ পার্টনার, যে লাইফ পার্টনার বিবাহিত জীবনের পর অর্থাৎ বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আপনি যার সঙ্গে বিবাহ করলেন সেই হবে আপনার লাইফ পার্টনার বর্তমান সমাজ ব্যবস্থায়। তাই আপনার সঙ্গে যদি ওই পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশান না থাকে, তাহলে আপনার ক্ষেত্রে ওই লাভ ম্যারেজ হবে না। হয়তো আপনার একটা সময় স্নেহ, আপনার মধ্যে রোমান্টিকতা থাকবে, আপনার মধ্যে সব কিছু ভালোবাসার জায়গা থাকবে, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে আপনাদের বিবাহটা হবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্পর্ক চলছে, হঠাৎ করে সম্পর্কের মধ্যে চিড় তৈরি হয়ে গেল, সম্পর্কটার কোথাও না কোথাও ছেদ তৈরি হয়ে গেল। সেটারও কিন্তু কারণ রয়েছে জন্মছকের কানেকশান অনুযায়ী। এছাড়াও জানবেন যে এই যে
আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে বা তৃতীয় কোনো মানুষের দ্বারা আপনাদের সম্পর্কটা, আপনাদের রিলেশনটা নষ্ট করে ফেললো কেউ, বা নষ্ট হয়ে গেল। আবার কখনো কখনো ভুল বোঝাবুঝির কারণে আপনাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এগুলোর প্রত্যেকটার কারণ কিন্তু আপনার জন্মছকে লুকিয়ে থাকে, তাই সেইগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আবার যে প্রেম ভালোবাসা বা যে আপনাদের মধ্যে যে আগামী দিনের যে বা বর্তমানে যে লাভের জায়গাটা এসছে, সেটা যে ভবিষ্যতে আপনার ক্ষেত্রে যে মানে বিবাহ বা ম্যারেজের জায়গায় আসবে বা যাবে, সেক্ষেত্রেও বেশ কিছু স্টেপ রয়েছে। কেমন, আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে অবশ্যই বিবাহ একটা নির্দিষ্ট অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, কিন্তু সেই বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করা উচিত। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে 5 বছর 7 বছর তারা রিলেশনে ছিল, প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে তারা অতিবাহিত করেছে 5 থেকে 7 বছর, অনেকের ক্ষেত্রে হয়তো 8-9 বছর 10 বছর হয়ে গেছে, কিন্তু লাস্টে গিয়ে বিবাহটা হয়নি বা বিবাহ পর্যন্ত পৌঁছাতে পারেনি, বা বিবাহ হয়ে গেলেও বিবাহিত জীবন তারা 1 মাস বা 3 মাস কিন্তু কন্টিনিউ করতে পারেনি। কারণ একই ছাদের নিচে তারা থাকতে পারেনি। কারণ তাদের সপ্তম ভাব কোথাও না কোথাও পীড়িত হয়ে আছে। সপ্তম পীড়িত থাকলে তাদের হয়তো সেক্ষেত্রে তাদের প্রেম ভালোবাসার জায়গাটাই, জীবনটাই ভালো ছিল, বিবাহিত জীবন সমস্যার জায়গা রয়েছে। সেই জন্য বলা হয় যৌতুক বিচার করে বিবাহ করবেন, যে সমস্যাটা আছে সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান করে তারপরে আপনাদের বিবাহ করলে বিবাহিত জীবন ভালো হবে। তাই অষ্টকূটের বিচার রয়েছে। অষ্টকূটের 36টা পয়েন্টে কত পয়েন্ট পাচ্ছেন, দুটো চার্টের কম্বিনেশান রয়েছে, কানেকশান অনুযায়ী কিভাবে কম্বিনেশান হচ্ছে সেটা দেখার জায়গা রয়েছে। কারণ দুটো জীবন যখন একই জায়গায় পরিণতি পাবে তখন কিন্তু সমস্যাটা অনেক গুণ বেড়ে যায়। তাই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে বহু মানুষ আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গায় আছে। আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। কাঁচরাপাড়ায় আপনারা পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত। প্রত্যেক মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, রাজবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্রে পাবেন কিন্তু সন্ধ্যাবেলা। এবং বুধবার আপনারা পাবেন হাওড়া ময়দানে বুধবার পাবেন 5টার থেকে। বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগান 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার। এছাড়াও কিন্তু বাইরে চেম্বার থাকে। আর আমার কাছে যে কাজগুলো যে আপনারা যারা করেছেন তারা তো অবশ্যই জানেন, পদ্ধতিগত জায়গা অনেক ক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে। কারণ কাজের গুরুত্ব বুঝে, কাজের যে আপনি যে কাজটা নিয়ে আসছেন, যে সমস্যাটা আপনার রয়েছে সেই সমস্যার থেকে বের করে নিয়ে আসাই মেন কিন্তু লক্ষ্য আমাদের। সেই জন্য আপনার সমস্যাটা কোথায়, কিভাবে তার প্রতিকার প্রতিবিধান করলে ভালো ফল আপনি পাবেন, এবং সেটা কিন্তু আমরা সব সময় চেষ্টা করি। তাই সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান কখনো অমাবস্যার তিথি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান হয়। অমাবস্যার তিথিতে নিজ গৃহমন্দিরে কাজ করা হয়, আপনারা জানেন, অনেক মানুষ জানে। এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠ চেম্বার, তারাপীঠে কিন্তু মহা শ্মশানে তার কাজ করা হয়, এবং বেনারসেও কিন্তু সেখানেও কাজ হয়। তাছাড়াও কিন্তু কামাখ্যা পীঠেও কাজ হয়। তাই আপনার ক্ষেত্রে যে সমস্যার সমাধান একটা মূল লক্ষ্য আমাদের থাকে, এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান দেওয়া হয় বলে আজকের জায়গা দাঁড়িয়ে আপনারা এতটা শুভ ফল, ভালো ফল পাচ্ছেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তাদের প্রতিকার প্রতিবিধান করিয়েছে, আজকের জায়গায় দাঁড়িয়ে তারা ভালো আছে। তাদের কাছ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। যাই হোক, শুনতে থাকুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা জানাই। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছি যে আগামী যে তিথিটা রয়েছে, কারণ এটা একটা শুভ সময়, শুভ পক্ষর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আগামী যে শিবরাত্রির তিথি, যে শিবরাত্রির তিথিতে অনেক কিছু সম্পূর্ণ করা যায়, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায়। কারণ শিবরাত্রি চতুর্দশী তিথি, তারপরে অমাবস্যার তিথি, এই যে
সংলগ্ন যে নির্দিষ্ট ক্ষণ, খুব গুরুত্বপূর্ণ ক্ষণ, যাদের বিবাহের ক্ষেত্রে বাধা, যাদের বিবাহ হচ্ছে না, এই ধরনের যে সম্পর্কে রয়েছেন, লাস্টে গিয়ে হয়তো সম্পর্কটা থাকছে না, বা কোনো কোনো ক্ষেত্রে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, বৈবাহিক জীবনে কোনো সমস্যা রয়েছে, সন্তান আসছে না, বিভিন্ন ধরনের কঠিন থেকে কঠিনতম সমস্যা, সেই সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট তিথি রয়েছে, সেই আগামী শিবরাত্রি তিথি এবং তারপরের অমাবস্যা তিথি। এই তিথিটাকে কাজে লাগান আর দেখতে থাকুন যে মানুষগুলো বিগত দিনে এসছে তারা কতটা ভালো জায়গায় রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তো তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই
কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন।
মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজে গেলেই বলতে চাইছেন তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 83358050
241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।